নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি তারাপদ রায়ের লেখা মাতাল সমগ্র থেকে একটি খুব মজার গল্প, পুনশ্চ মাতালের গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ তারাপদ রায়ের মাতাল সমগ্র থেকে একটি খুব মজার গল্প, পুনশ্চ মাতালের গল্প। পাঠিকা ঠাকুরানী নিজ গুণে ক্ষমা করবেন, আপনি ঠিকই ধরেছেন, মাতালের গল্প ছাড়া আমার গতি নেই। মাতাল যেমন বারবার তার ঠেকে ফিরে যায়, তেমনি আমি ঠেকে গেলেই মাতালের গল্পে ফিরে আসি। এক মদ্যপ মধ্যরাতে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তার কপাল কেটে যায়। বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কপালের কাটা জায়গায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে সে শুতে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার কপালে কোথাও স্টিকিং প্লাস্টার লাগানো নেই, বিছানাতেও পড়ে নেই। পরে দাড়ি কামাতে গিয়ে সে দেখে ছোট স্টিকিং প্লাস্টার আয়নার সঙ্গে লেগে আছে। তার মানে তার কপালের কাটা জায়গায় প্লাস্টারটা না লাগিয়ে সে সেটা আয়নায় তার ছায়ার কপালে লাগিয়ে দিয়েছিল। জগৎ সংসারে মাতালের মতো রহস্যময় জীব আর নেই। সে একাধারে সরল ও জটিল, বংশবদ ও মারকুটে, কৃপণ ও উদার, সনাতন ও আধুনিক। প্রকৃত মদ্যপের কথাকার হতে পারেন চেকভ কিংবা শরৎচন্দ্র। আমার দৌড় ওই আয়না পর্যন্ত, ছায়ার কপালে স্টিকিং প্লাস্টার লাগানো। রক্ত মাংসের মানুষটাকে আমি মোটেই কায়দা করতে পারি না। আয়নার মধ্যের ছায়াই আমার ভরসা। এবার গল্পের আরম্ভ। এ গল্প উত্তম বা প্রথম পুরুষে আমি লিখব না, এর মধ্যে আমি কোথাও নেই। আমি এ কাহিনীর তথাকথিত কোনো চরিত্র নই, কিন্তু গল্প লেখক হিসেবে কিঞ্চিত ভূমিকা করার প্রয়োজন আছে। নির্মদ পাঠক এবং নির্মদিনী পাঠিকাদের কাহিনীর সুবিধার্থে দু একটি মোটা তথ্য নিবেদন করি। মাতাল নিয়ে গল্প, তাই মদের ব্যাপারটা অল্প বলে নিচ্ছি। কেউ যেন ভাববেন না প্রচুর মদ্যাসক্তির জন্যে এসব জিনিস আমি ধরে ধরে জেনেছি। তা নয়, প্রথম যৌবনে অধুনালুপ্ত ঐতিহাসিক রাজস্ব পর্ষদের বিলীয়মান আবগারি শাখায় কয়েক বছর কাজ করে কিঞ্চিত জেনেছিলাম। ছোট গল্পের পরিসরে বিস্তারিত বলা যাবে না। আমাদের এই আখ্যানের কুশীলবেরা বাংলা খান, বাংলা মানে দিশিমদ। এ যাত্রা দিশিমদের কথাই আমি বলছি। দিশিমদ বাংলা মদ নামেই সমধিক প্রচলিত। বাংলাদেশেও শুনেছি, পশ্চিমবঙ্গেও তাই সরকারি দিশিমদের পরিচয় বাংলা বলে। অবশ্য এর বাইরে বেআইনি বেসরকারি চোলাই দিশিমদ আছে, যাকে গ্রাহকেরা ভালোবেসে চুল্লু বলে। সরকারি দিশিমদকে যে বাংলা মদ বলা হয় এ বিষয়ে আমার মনে একটা খটকা আছে। দিশিমদ এই বাংলাতেই বাংলা মদ, বিহারে কিন্তু বিহার মদ নয়, মাদ্রাজে মাদ্রাজ মদ বা তামিল মদও নয়। আরেকটা কথা উল্লেখ করে রাখি, আমাদের দেশে যেসব বিলিতি মদ তৈরি হয় সরকারি পরিভাষায় সেও দেশি মদ, কান্ট্রি মেড ফরেন লিকার, সংক্ষেপে CML। আর বাংলা মদ হলো কান্ট্রি লিকার, দেশি মদ। বাংলা মদের দোকানের আরেকটা বিশেষত্ব হলো এসব দোকানের কোনো নাম থাকে না, সাইনবোর্ড পর্যন্তও থাকে না। কোথাও কদাচিৎ সাইনবোর্ড থাকলে তাতে দোকানের কোনো নাম দেয়া থাকে না, সেখানে লেখা থাকে মদের দোকান, ভেন্ডার রামচন্দ্র সাউ কিংবা শ্যামনাথ সাধুখা। এবার মূল কাহিনী। আপাতত যথেষ্ট হয়েছে। পাঠক পাঠিকাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক গল্পের সুযোগে নিষিদ্ধ বিষয়ে এর চেয়ে বেশি জ্ঞানদান করা যুক্তিসঙ্গত নয়। এবার আমরা মূল গল্পে প্রবেশ করি। প্রথমেই ভ্রম সংশোধন। বাংলা মদের দোকানের নাম যে থাকে না তা নয়, বাংলা মদের নামহীন দোকান সব, যেগুলোকে তার গ্রাহক অনুগ্রাহকেরা ভালোবেসে ঠেক বলে থাকে। কখনো কখনো গ্রাহকদের দ্বারস্থ গৌরবার্থে নামান্বিত হয়, যেমন খালাসিটোলা, বারদুয়ারি, হাবিলদার বাড়ি, মায়ের ইচ্ছা ইত্যাদি ইত্যাদি।
এইসব ঠেকে দু চারজন যে বিক্ষিপ্তভাবে যায় না তা নয়, কিন্তু অধিকাংশই দলবদ্ধভাবে যায়। বন্ধুবান্ধবের এক একটা দলে 4-5 জন থেকে 15-20 জন পর্যন্ত থাকে। পূর্ব কলকাতার হাবিলদার বাড়ি একটি সুপ্রাচীন বিখ্যাত ঠেক। কেন এই মদের দোকানটির নাম হাবিলদার বাড়ি সেটা কিন্তু কেউ জানে না। শোনা যায় কোনো কালে কোনো হাবিলদার সাহেব বেনামে এই মদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কালক্রমে কৃতজ্ঞ গ্রাহকবৃন্দ বেনামকে স্বনামে এনে দাঁড় করিয়েছেন। এই হাবিলদার বাড়ি ঠেকের নিয়মিত খদ্দেরদের মধ্যে কয়েকটি দল আছে। তার একটি হলো বুড়ো শিবতলার নাচ গানের একটি সমিতি। অবশ্য যারা সন্ধ্যাবেলা এই দলের সঙ্গে বসে এই ঠেকে নেশা করেন তারা সবাই এই ধার্মিক সংঘের লোক নয়। সমিতিটির পোশাকি নাম নামব্রত সংঘ। মদের দোকানটির উত্তর সীমান্তে ডান দিক ঘেঁষে মুখোমুখি দুটো লম্বা বেঞ্চে সংঘের রাজত্ব। মধ্যে কোনো টেবিল নেই। বেঞ্চের নিচে বোতল, জল ইত্যাদি এবং সুরাপাত্র সামনের বেঞ্চের লোকটির পাশেই রাখা নিয়ম। এ তো আর বিলিতি মদের বার নয়, সাহেবি ক্লাসও নয়। তবে অসুবিধা হয় শনিবার সন্ধ্যাবেলা আর রবিবার দুপুরে। ভিড় একেবারে উপচিয়ে পড়ে। হাবিলদার বাড়ি মাতালের ভিড়ে গিজ গিজ করে, হই হট্টগোলে গম গম করে। মদ, চাট, ঘামের গন্ধে একেবারে থই থই করে। এই ঠেকে বুড়ো শিবতলা নামব্রত সংঘের নিয়মিত সদস্যের সংখ্যা 5-6 জন, কিন্তু শনি রবিবারে 15-20 জনে পৌঁছে যায়। হই হই কাণ্ড হয়। নামব্রত সংঘ এই নাম শুনে যদি কারো মনে ধারণা হয় যে সমিতিটি সাম্প্রদায়িক, তাহলে তিনি ভুল করবেন। সাম্প্রদায়িক কেন, সংঘটি ধার্মিকও বোধহয় নয়। সংঘের প্রাণপুরুষ হল মিস্টার ডেভিড পাল। 7 পুরুষ কিংবা ততোধিক পুরুষ ধরে তালতলাবাসী এবং অ্যাংলো। তবে ডেভিডের জীবনের আরও একটা দিক আছে। ডেভিড তার সংক্ষেপিত নাম, তার আসল নাম দেবী দয়াল। দেবী দয়াল থেকে ডেভিড হয়েছে। দেবী দয়াল নামটা তার ঠাকুমা রেখেছিলেন। তিনি ছিলেন ঘোর বৈষ্ণবী। কাটোয়ার ছোট লাইনে রেলগাড়ির গার্ড সাহেব ছিলেন ডেভিডের পিতামহ। ওখান থেকেই ডেভিডের ঠাকুমাকে তিনি বিয়ে করে নিয়ে আসেন। খ্রিস্টান সংসারে মহিলা তার বৈষ্ণবী সত্তা রক্ষা করেছিলেন। কপালে চন্দনের রসকলি এঁকে স্বামীর সঙ্গে গির্জায় যেতেন পালা পার্বণে রবিবার। হরে কৃষ্ণ করে খাটিয়ায় তুলে মৃত্যুর পরে তাকে কবর দেয়া হয়েছিল। ডেভিড বেশ লম্বা, গায়ের রং ফর্সা, ইংরেজি বলতে কইতে পারে। নিউ মার্কেটে একটা বড় সুতোর দোকানে কাজ করে, হেড সেলসম্যান। শীতের দিনে কোট প্যান্ট টাই পরে, বড়দিনে ইস্টারে সপরিবারে গির্জায় যায়। তবে তার প্রধান দুর্বলতা সে পেয়েছে তার ঠাকুরমার কাছ থেকে। সে একজন কীর্তনিয়া, নামগান সংঘের মূল স্তম্ভ। কিন্তু এই মূল স্তম্ভটি মাঝে মধ্যেই হেলে দুলে যায়। তার কারণ ওই কারণ বাড়ি বা মদ। ডেভিড এক এক সময় মদ খাওয়া ছেড়ে দেয়। হাবিলদার বাড়িতে তাকে আর দেখা যায় না বেশ কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত বেপাত্তা হয়ে যায়। নামব্রত সংঘের সহশিল্পীরা তার নাম খোঁজ পায় না। অবশ্য এজন্যে ডেভিডকে খুব একটা দোষ দেওয়া যায় না। মদ্যপানে তার উৎসাহের কোনো অভাব কখনোই হয় না। সে ইচ্ছে করে হাবিলদার বাড়িতে আসে না তা নয়, তার আশা হয় না। তার আসার উপায় থাকে না তার ধর্মপত্নী জারিনার জন্যে। হ্যাঁ, জারিনার কথা কম করে বা বেশি করে বাড়িয়ে বা কমিয়ে বলা যাবে না। তার কোনো প্রয়োজন নেই, খুব বেশি বলার দরকারও নেই। আশেপাশের বাড়িঘরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে জারিনাকে সবাই অল্প বিস্তর দেখেছেন। তাকে সবাই হাড়ে হাড়ে চেনেন। জারিনার প্রতাপে জগৎ সংসার একেবারে তটস্থ। স্বামী বেচারা ডেভিড তো তুচ্ছাতি তুচ্ছ। এমনকি হাবিলদার বাড়ি নামক প্রবল পরাক্রান্ত দেশি মদের ঠেকের দুঃসাহসী মদ্যপদের পা ঠকঠক করে কাঁপে জারিনার নাম শুনলে।
বলা বাহুল্য মিস্টার ডেভিড পালকে উদ্ধার কল্পে মিসেস জারিনা পাল বহুবারই হানা দিয়েছে হাবিলদার বাড়ির নৈশ থেকে, এবং সেই সব রাতে সেখানে একই সঙ্গে রাম রাবণের যুদ্ধ, কুরুক্ষেত্র এবং দক্ষযজ্ঞ হয়ে গেছে। কিংবা পূর্বাপর বিবেচনা করে বলা যেতে পারে দনুজ দলনীর মহিষাসুর বধপালা মঞ্চস্থ হয়েছে। মদের ওপর জারিনা বিবির একটা জাত ক্রোধ আছে, অজাত ক্রোধও বলা যায়, কারণ তার বাবা জুয়েল মণ্ডল খিদিরপুরে ওভারসিজ বেকারিজ অ্যান্ড প্রভিশনস কারখানার সহকারী প্রধান পাউরুটি তৈরির কারিগর ছিলেন। জনি সাহেব নামে তার এক মদ্যপ সহকারী বন্ধুর সঙ্গে এক শীতার্ত বড়দিনের প্রভাতে বহু রুটি এবং বহুতর কেক তৈরি করতে করতে জুয়েল কারিগর উক্ত বন্ধুর প্ররোচনায় কেক ও রুটি তৈরির ইস্ট বা শর্করার গাদ 2 গামলা পান করেন। তাড়াতাড়ি সম্ভব হয়নি, ঘণ্টা 2 লেগেছিল। পুরোটা পেরেছিল না, চর্ব না হলেও অনেকাংশ চোষ্য এবং লেজ্জ ছিল, চুষে এবং চেটে খেতে হয়েছে। পরিণাম ভালো হয়নি। জুয়েল মণ্ডল ওই সপ্তাহেই নববর্ষের দিন সকালে দেহত্যাগ করেন। জারিনা তখন মাতৃগর্ভে। জারিনা জন্মস্থক ঋষরায় তার মাতুলালয়ে মানুষ হয়েছে এবং আজন্ম মদ্যপ পিতার কীর্তিকলাপের খোঁটা শুনে এসেছে। সুতরাং স্বামীর ওপরে সে পরবর্তীকালে প্রতিশোধ নেবে, বিশেষত মদ্যপানের ব্যাপারে, এটা স্বতসিদ্ধ। তবে জারিনা বিবির লাজ লজ্জা সম্ভ্রমবোধ আছে। নিতান্ত অপারগ না হলে বিবি হাবিলদার বাড়িতে হানা দিত না। ডেভিডের নামচক্র সংঘের সাঙাতেরা অনাদি, অনন্ত, অনিল, অক্ষয়, এরা সবাই জানে আসল দোষী ডেভিড ওরফে দেবী দয়াল ওরফে অমর। এখানে বলে রাখা ভালো, নামচক্রের সকলেরই নতুন নাম। শুধু নাম গানের সময় নয়, হাবিলদার বাড়ির থেকেও সেই নামই চালু। ডেভিড যেমন অমর, গদামিস্ত্রি হলো অনাদি, সীমন্ত হলো অনন্ত এবং শেষমেশ বাদলচন্দ্র হলো অক্ষয়। নামচক্রে বাদলচন্দ্রই সবচেয়ে ধর্মপ্রাণ। তার পূর্ব ইতিহাসও খুব সেকুলার। 11-12 বছর বয়সে ভারত বাংলাদেশ একাকার হয়ে যাওয়া এক বন্যায় সে পদ্মা পেরিয়ে রাজশাহী থেকে মুর্শিদাবাদে ভেসে গিয়েছিল। সেটা সেই পাতাল রেলের কলকাতার ময়দান খোঁড়ার যুগ। আজিমগঞ্জের পাশে ভাগীরথী পাড়ের গ্রামের রহমতুল্লাহ ছিলেন পাতাল রেলের লেবার কন্ট্রাক্টর। বন্যায় ভাসমান এই কিশোরকে তিনি উদ্ধার করেন এবং তাকে পাতাল রেলের গর্ত খোঁড়ার কাজে কলকাতায় নিয়ে আসেন। এ গল্পে বাদলচন্দ্রের কাহিনীর স্থান নেই। আমরা এখন ডেভিড এবং জারিনা বিবির কেচ্ছায় ফিরে যাচ্ছি। এবার নয়, যথাসময়ে বাদলচন্দ্র ওরফে অক্ষয়ের সঙ্গে দেখা হবে। ডেভিড ঠিক সংসারী টাইপের লোক নয়, তাই হয়তো বিয়ে করাই উচিত হয়নি। সে অবশ্য বলে যে, আমি তো বিয়ে করিনি, জারিনা আমাকে বিয়ে করেছে। ডেভিডের প্রধান দোষ ছিল সে মাইনে পাওয়ার পর 3-4 দিন বেপাত্তা হয়ে যেত, তারপর সব টাকা উড়িয়ে বাড়ি ফিরত। কোনো সংসারই এ জিনিস বরদাস্ত করতে পারে না। জারিনা বিবির কল্যাণে ডেভিডের এই দোষটি কিঞ্চিত সংশোধিত হয়েছে। হাবিলদার বাড়ির থেকে অতর্কিত আবির্ভূতা হয়ে জেরিনা ডেভিডের টুঁটি চেপে বাড়ি নিয়ে যেত। সেই সঙ্গে ইয়ার বন্ধুদের যার কাছে যা মালকড়ি আছে সেটাও হস্তগত করত। সে সময় ঝামেলার ভয়ে ডেভিড মাসের প্রথম দিকে নামচক্রের আড্ডায় আসত না। জারিনা বিবিও এসে তাকে খুঁজে পেত না। জারিনা তখন বুদ্ধি করে ডেভিডের কর্মস্থলে মাস মাইনের দিনে সকাল সকাল গিয়ে উপস্থিত হতো। এছাড়াও জারিনা দোকানের প্রবীণ মালিককে অনুরোধ করে যেন সে না এলে কিংবা কখনো আগের দিন মাইনে দেওয়া হলে সেটা যেন ডেভিডকে না দেয়া হয়। প্রাজ্ঞ দোকানদার সেই অনুরোধ রক্ষা করেছিলেন। অবশ্য এই ঘটনার ফলে ডেভিডের যথেষ্ট সম্মানহানি হয়েছিল। দোকানের এবং আশপাশের দোকানের অন্য কর্মচারীদের কাছে মুখ দেখানো প্রায় দুষ্কর হয়ে পড়ে। মনের দুঃখে সে মদ খাওয়া ছেড়ে দেয়। মদ খাওয়া ছেড়ে দেওয়া খুব সোজা নয়।
সব মাতালই কখনো না কখনো মদ খাওয়া ছেড়ে দেয়, আবার ধরে, আবার ছাড়ে, আবার ধরে, আরও জোর দিয়ে ধরে। একই নিয়মে কয়েকদিন মদ খাওয়া ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে ডেভিড আবার নামচক্রে চলে আসে। অধিকতর উদ্যমের সঙ্গে মদ্যপান হইচই শুরু করে। হাবিলদার বাড়ির ঠেক বন্ধ হয়ে যাওয়ার পরেও সে বাড়ি যেতে চায় না। আরও খাবে, আরও খাবে। এই রকম সময়ে বন্ধুরা অনেকেই তাকে বুঝে কিংবা না বুঝে তাল দেয়, কিন্তু তারা সবাই ডেভিডের সঙ্গে যুঝে উঠতে পারে না। রাস্তায় বেরিয়ে করতালি সহযোগে নামগানের সঙ্গে ডেভিড যখন হেলিয়া দুলিয়া নাচে, তারা তাল রাখতে গিয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে যায়। রাত বাড়ে, দায় বাড়ে নামব্রত সংঘের ঠান্ডা মাথা সদস্যদের। তারা এভাবে ডেভিডকে রাস্তায় ফেলে যেতে পারে না। এককালে কলকাতার ট্রাফিক পুলিশে মাতাল স্কোয়াড ছিল। এক অ্যাংলো সার্জেন্ট সাহেব লাল মোটরসাইকেলে রাত 10:30টার পর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। কোথায় কোন মাতাল বাড়ি ফেরেনি তাকে বাড়ি পাঠানোই তাঁর ডিউটি। সেই সার্জেন্ট সাহেব কলকাতার পানশালার একটি অনবদ্য গল্পে অমর হয়ে আছেন। গল্পটা অন্যেরা লিখেছেন বা বলেছেন, আমার অন্য লেখায়ও সম্ভবত রয়েছে, তবু কাহিনীর খাতিরে আরেকবার উল্লেখ করা যেতে পারে। চৌরাস্তার মোড়ে দুই মাতাল পরস্পরকে জাপটিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। বহু দূর থেকে এই দৃশ্য দেখে সার্জেন্ট সাহেব তাঁর সেই লাল মোটরসাইকেল যুগ্ম মদ্যপের পাশে দাঁড় করিয়ে বললেন, বাবুরা বাড়ি যাও, গো হোম, এরপরে বিবিরা পেটাবে। সবাই চলে গেছেন, শুধু ওই দুজন দাঁড়িয়ে রইলেন। চুর চুর অবস্থায় দুজনায় দুজনকে পরস্পর আলিঙ্গনাবদ্ধ করে রাস্তায় মধ্যখানে সম্পূর্ণ নিশ্চল। সার্জেন্ট সাহেব তার মোটরসাইকেল নিয়ে তাদের পাশ ঘেঁষে দাঁড়িয়ে জোর করতে লাগলেন বাড়ি যাওয়ার জন্যে। কিন্তু তাদের তো বাড়ি যাওয়ার উপায় নেই। তাদের বক্তব্য, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। হ্যাঁ, অর্থাৎ একত্রে জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকলেই তারা আছে, ছাড়াছাড়ি হলেই পড়ে যাবেন। বাড়ি যাওয়ার উপায় কি? মিস্টার ডেভিড ওরফে শ্রীযুক্ত দেবীদয়াল ওরফে অমরের সমস্যা অনেক জটিল। অধিক মদ্যপান করলে ডেভিডের কদাচিৎ পদস্খলন হয়। সে তখন উদ্বাহু নৃত্য করে। আর সে বাড়ি যাবেই বা কেন? সেখানে জারিনা বিবির উদ্যত ঝাঁটা অপেক্ষা করছে যে। বেচাল অবস্থায় রাত দুপুরে পাড়ার কুকুরদের বিচলিত না করে নিজের বেলায়ও নিঃশব্দ প্রবেশ খুব সহজ নয়। সুতরাং যত রাতি হোক জারিনা জেগে উঠবেই, এবং তারপরে ওরকম অভ্যর্থনা, ঝাঁটা পেটা এবং অনাহার ডেভিডের মোটেই পছন্দ নয়। সুতরাং সে নানা কারণেই বাড়ি ফিরতে চায় না। নামব্রত সংঘের বন্ধুরা উদ্যোগ নিয়ে আগে দু একবার ডেভিডকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছে, কিন্তু তার পরিণতি সুখের হয়নি। অনাদি অনন্তরা সেই বিভীষিকাময় স্মৃতি এখনো বহন করে চলেছে। একবার বাদলচন্দ্র জারিনার কোনো সাড়া শব্দ না পেয়ে ডেভিডকে ঘরের মধ্যে ঢুকে একেবারে বিছানায় শুইয়ে দিয়ে আসার চেষ্টা করেছিল। জারিনা ঘরের মধ্যে অন্ধকারে নিঃশব্দে ওঁত পেতেছিল। সে মাতাল ও অসতর্ক কেরামতের কোমরে আচমকা একটা হাতুড়ি দিয়ে আঘাত করে চোর চোর বলে চেঁচাতে থাকে। সঙ্গে সঙ্গে সেই ঘনবসতি ঘিঞ্জি ও হাফবস্তি অঞ্চলের বিভিন্ন বাড়িঘর থেকে পিলপিল করে লোক লাঠি, বল্লম, ভোজালি, চাবুক, হাদ্দা, বঁটি, দা ইত্যাদি নিয়ে একেবারে রে রে করে বেরিয়ে আসে। পূর্বপুরুষদের বহু পুণ্যে সে যাত্রা বাদলচন্দ্র মত্ত অবস্থাতেও আত্মপরিচয় দিয়ে নিজেকে রক্ষা করতে পেরেছিল। বলা বাহুল্য, নামব্রত সংঘের সহযোগী বন্ধুবান্ধবেরা যারা সেদিন তার সঙ্গে ডেভিডকে বাড়ি পৌঁছতে গিয়েছিল, দুর্যোগের আভাস পাওয়া মাত্রই তারা দৌড়ে পালিয়েছিল। এখনও শীতে বর্ষায় বাদলচন্দ্রের কোমরের গাঁটটা টনটন করে। অবশ্য এরপরেও উপায়ন্তর না থাকায় বন্ধুরা কখনো কখনো মধ্যরাতে কিংবা তারও পরে ডেভিডকে বাড়ি পৌঁছতে গেছে।
কোনোবারই অভিজ্ঞতা মনোরম হয়নি। জারিনার কেমন যেন বদ্ধমূল ধারণা হয়ে যায় ডেভিডের পদস্খলনের জন্যে এরাই দায়ী। হিংস্র ভাষায় এবং হিংস্রতর ভঙ্গিতে সেই বন্ধুবৎসল এবং পরোপকারী বন্ধুদেরকে তাড়া করে যেত। একবার ডাকাত ডাকাত করে চেঁচিয়ে এক রাত্রি তালতলা থানায় এদের হাজতবাসের ব্যবস্থাও করেছিল। সে যা হোক, এখন নামব্রত সংঘের সম্মুখে বিশাল সমস্যা। প্রত্যেকবার জন্মাষ্টমীর সময় তারা ঢোল করতাল কাঁসি সহযোগে নামগান করে পথ প্রদক্ষিণ করে। বলতে গেলে এটাই নামগান সংঘের বাৎসরিক প্রধান উৎসব। এই উৎসব ডেভিডকে বাদ দিয়ে হতে পারে না। সবচেয়ে বড় খোলটা নিপুণ হাতে ডেভিড বাজায়। তার গানের গলাও খুবই সুরেলা। তাছাড়া দীর্ঘকায় সুদর্শন গৌরবর্ণ ডেভিড ওরফে দেবী দয়ালি নায়কেরই মতো ওই শোভাযাত্রার নেতৃত্ব দেয়। তখন তার চন্দন চর্চিত ললাট, গলায় জুঁই ফুলের মালা, সাদা অঙ্গবস্ত্র ইত্যাদি দেখে কে বলবে যে এই লোকটি জুতোর দোকানের টাই পরা সেলসম্যান? তা সেই ডেভিডেরই দেখা নেই, এবং এবার বিরতি খুব দীর্ঘদিনের। 1.5-2 মাস তো হবেই। হাবিলদার বাড়ির থেকে এত দীর্ঘদিন অনুপস্থিত ডেভিড কখনো হয়নি। কখনো কখনো বড়জোর 3 সপ্তাহ হয়েছে। কিন্তু এবার বিশেষ করে এই জন্মাষ্টমীর আগে ডেভিডের এত দীর্ঘকাল দেখা নেই, ভাবা যায় না সত্যি। শেষ যেদিন ডেভিড এসেছিল সেদিন অবশ্য বেশ গোলমাল হয়েছিল। ডেভিডকে বাড়ি পৌঁছতে যেতে হয়েছিল, সেটাও রাত 1:30 নাগাদ, প্রায় চ্যাংদোলা করে। সেদিনও অভ্যর্থনা মোটেই সুখের হয়নি। ঘরে ঢোকা মাত্র ডেভিডকে এক ঝাপটায় মেঝেতে চিৎ করে ফেলে জারিনা বিবি জানলার সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে পর পর চিনেমাটির পেয়ালা ছোঁড়ে। অব্যর্থ লক্ষ্য তার। প্রথম দুটি অনন্ত এবং অমরের কপালে লাগে। অবস্থা বুঝে বাকি দুজন দৌড় দেয়, কিন্তু রক্ষা পায় না। অনাদির ঘাড়ে এবং অসীমের পিঠে লাগে। সবাই অল্প বিস্তর আহত হয়। অমরের কপাল কেটে যায়। নীলরতনে গিয়ে 2 সেলাই দিতে হয়েছিল। নামব্রত সংঘের ঠেকে বসে সবাই খুব চিন্তান্বিত। ক্যালেন্ডার দেখে হিসেব কষে বেরোলো আজ 50 দিন ডেভিডের দেখা নেই। এদিকে বার্ষিক উৎসবের সময় সমাগত, আর দেরি করা যায় না। মদ্যপানী মানুষের মনে এক ধরনের অলীক সাহস সঞ্চয় হয়। রাত 10টার সময় হাবিলদার বাড়ির দোকান বন্ধ হলে রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ জটলা করে সবাই সঙ্গবদ্ধ হয়ে ঠিক করল ওই দজ্জাল জারিনা বিবিকে ভয় পেলে চলবে না। আমাদের বউয়েরাই বা ওর চেয়ে কম কিসে? ডেভিডের বাড়িতে আজ যেতেই হবে। ডেভিডকে ছাড়া তো আর নগর সংকীর্তন হবে না। কিন্তু ডেভিড কোথায়? 1 মাস আগে ডেভিড মারা গেছে। ওই রকম লম্বা চওড়া যুবক মানুষ সকালবেলা বাজারে গিয়ে বাজার থেকে ফিরে থলে নামিয়ে বউয়ের কাছে 1 গেলাস জল চাইল। জল আর খাওয়া হয়নি। সামনে বিছানার ওপরে লুটিয়ে পড়ে। 0.5 ঘন্টা পরে হাসপাতাল বলে হার্ট ফেল। এ খবর তো আর অনাদি অনন্তদের কাছে পৌঁছয়নি। মাতালদের আড্ডায় এরকম হয়। একজন এক প্রান্ত থেকে আসে। তার মধ্যে কেউ একদিন হঠাৎ বরবাদ হয়ে গেলে সে খবর আড্ডায় অন্যদের কাছে এসে পৌঁছায় না। আজ বলতে গেলে একটু সকাল সকালই এসেছে এরা। রাত 11টা। পাড়ার অনেক বাড়িতেই আলো জ্বলছে। লোকজন দাওয়ায় ফুটপাথে দাঁড়িয়ে আছে। এমন সময় 4 মূর্তি গলির মধ্যে প্রবেশ করল। এক প্রৌঢ় ভদ্রলোক সামনের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে নৈশাহার শেষে রাস্তার কুকুরদের রুটি দিচ্ছিলেন। তিনি এদের দেখে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? কাকে চান? অনাদি বলল, আমরা ডেভিডের বন্ধু। অনন্ত বলল, আমরা ওই সামনের বাড়ির ডেভিডের কাছে এসেছি। প্রৌঢ় ভদ্রলোক অবাক হয়ে বললেন, আপনার কিরকম বন্ধু জানেন না? 1 মাস হলো ডেভিড মারা গেছে। এই সংবাদে হতভম্ব হয়ে অনাদি অনন্তেরা পিছু হটছিল।
তাদের মনের মধ্যে দুটো জিনিস কাজ করছিল। একটা হলো বন্ধুর মৃত্যুর জন্য শোক এবং অন্যটা হলো জারিনা বিবির আক্রমণের মুখোমুখি হওয়ার থেকে নিষ্কৃতিজনিত স্বস্তি। কিন্তু ইতিমধ্যে নিজের ঘরের জানালা দিয়ে এদের দেখে স্বয়ং জারিনা বিবি রাস্তায় নেমে এসেছে। এরা জারিনাকে দেখে দৌড় দিতে যাচ্ছিল, কিন্তু রাস্তার নেড়ি কুকুরগুলো এদের পর্যবেক্ষণে রেখেছিল এবং দৌড় দিলেই তাড়া করবে। বুঝতে পেরে দ্রুত পা চালিয়ে পালাতে গেল। এদের ভাবগতিক দেখে জারিনা দ্রুত পদে এগিয়ে এলো। যাবেন না, আপনারা যাবেন না, আপনাদের কাছে আমার দরকার আছে। কিছুই বুঝতে না পেরে অনাদি অনন্তরা দাঁড়িয়ে গেল। তবে খুব ভয় পাওয়ার কিছু আছে বলে মনে হচ্ছে না। জারিনা বিবির চোখে মুখে চেহারায় রাগের ভাগ দেখা যাচ্ছে না। জারিনা বিবির চোখে মুখে চেহারায় রাগের ভাব দেখা যাচ্ছে না। জারিনা এদের ডেকে নিয়ে তার ঘরে বসালো। একপাশে একটা বড় খাট, তার উপরে একপাশে দুই পিতৃহীন নাবালক ঘুমোচ্ছে। এপাশটায় জারিনা শোয়, সেখানে দুজনে বসলো। আর দুজন দুটো চেয়ারে বসলো। চেয়ার দুটো এবং খাটের মাঝখানে একটা ছোট গোল টেবিল। জারিনা বলল, আপনারা একটু বসুন, আমি কতদিন ধরে আপনাদের কথাই ভাবছি। এই বলে সে টেবিলের দেরাজ থেকে একটা চাবি বার করে ঘরের একপাশের সাবেকি দিনের বড় কাঠের আলমারিটা খুলল। অনাদি ফিসফিস করে অনন্তকে বলল, পিস্তল টিস্তল বার করছে বোধ হয়। অন্য দুজনও মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, কিন্তু পিস্তল টিস্তল নয়, জারিনার হাতে একটা বোতল। এক বোতল 2 নম্বর বাংলা মদ। মৃত্যুর দিন বাজার করার পথে কিনে এনেছিল ডেভিড। যখন ঠেকে যেত না, বাজার থেকে আসার সময় এক একদিন এইরকম কিনে আনত। বোতলটা অটুট রয়ে গেছে। জারিনা এসে বোতলটা টেবিলের ওপরে রাখলো। তারপর পাশের রান্নাঘরে গিয়ে গোটা 2 গেলাস আর 3টে কাপ নিয়ে এলো। 4 জনের জন্যে 5টা পাত্র। অনাদি ধরে নিল জারিনাও খাবে। বোতলের ছিপিটা খুলতে খুলতে অনাদি মনে মনে বলল, হ্যাঁ, সাবাস জারিনা, সাবাস। বোতলটা খোলা হয়ে যেতেই জারিনা সেটা নিজের হাতে নিয়ে 4টে পাত্রে সমান করে ভাগ করে দিল, আর 5ম পাত্রে খুব কম ঢালল। ভদ্রতা করে অনন্ত বলল, আপনি নিজে এত কম নিলেন? জারিনা বলল, এটা আমার নয়, ডেভিডের। 4 পাত্র নিঃশেষ করে 4 বন্ধু উঠে পড়ল। দরজা দিয়ে বেরোনোর সময় পিছন ফিরে তাকিয়ে দেখল ডেভিডের পাত্রের দিকে শূন্য দৃষ্টিতে জারিনা তাকিয়ে রয়েছে। তার চোখে জল।